ছোট বউ, কিছু খাবার দাও আমাকে, জলদি কাজে বের হতে হবে। আর দুদিন পর বর্ষা চলে আসলে জমিতে কাজ করা অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো তুমি নিজের চাকরানি বানিয়ে রেখেছ। তুমি ভাবলেই আমি তোমাকে খাবার বেড়ে দেব? নিজের বড় বউকে তো কোনোদিন এভাবে খাটাতে ইচ্ছা করে না তোমার। সকাল সকাল এসব তুমি কেমন কথা বলছো রেশমা? তোমার কথা শুনে আমার মনে প্রচণ্ড রাগ উঠছে। দিনটাই মাটি করে দিলে। সত্যি কথা বলেছি বলেই তোমার গায়ে লাগছে। তুমি যদি ভেবে থাকো আমাকে কষ্ট দিয়ে নিজে আনন্দে থাকবে, তাহলে সেটা ভুলে যাও। বড় বউয়েরও তো কিছু দায়িত্ব থাকা উচিত। এই তো, কালকে রাতে আমি বড় বউয়ের ঘরে খেয়ে এলাম। তুমি কি চোখে দেখতে পাও না, নাকি তোমার নজরটাই খারাপ হয়ে গেছে? নজর আমার একদম খারাপ হয়নি। সবকিছু ঠিকঠাক দেখতে পাই বলেই তোমার মুখের ওপর সত্যি কথা বলি। আর এই জন্যই তোমার এত রাগ আমার ওপরে। তুমি চুপ করো। আর মুখে মুখে তর্ক করতে হবে না। আমাকে আর খেতেও হবে না, আমি চললাম কাজে। বাইরে কিছু পাই তো খেয়ে নেব। যাও যাও, পথ দেখ। সকাল সকাল আমার এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, আর শুধু শুধু কথা শুনিও না। কি ব্যাপার রাশেদ, এখানে এভাবে মুখ হাঁড়ি করে বসে আছিস কেন রে বাপ? শরীরটা খারাপ হলো নাকি তোর? শরীর খারাপ নয় কাসেম চাচা, সাংসারিক অশান্তিতে মাথাটা একদম নষ্ট হয়ে গেছে। তাই জন্য বিরক্ত হয়ে এখানে এসে একা একা বসে আছি। বারণ করেছিলাম রে রাশেদ, দুটো বউ একসাথে ঘরে আনিস নে, তোর জীবনটা একবারে দফারফা করে দিবে। দেখলি তো আমার কথা সত্যি হলো। সেটাই তো দেখছি চাচা। বড়দের কথা শুনিনি বলেই আজকে আমার এই দশা হলেই। এখন তো আর কোনো পথ দেখছি না। কিন্তু আসল ঘটনাটা কি হয়েছে আমাকে একটু খুলে বল তো শুনি। দুটো বউকে আলাদা দুটো ঘর বানিয়ে দিয়েছি। আজকে ছোট বউ রেশমার কাছে খাওয়ার পালা ছিল, কিন্তু সকালবেলা সে আমাকে এক মুঠো খেতে দিল না। এখন বড় বউয়ের কাছে যেতেও লজ্জা লাগছে। তোর বড় বউ ফাতেমা তো খুব ভালো মেয়ে। তুই যদি চাস ওর কাছে গিয়ে খাবার চেয়ে দেখতে পারিস, ও তোকে কখনই না করবে না। সে তো আমিও জানি চাচা, কিন্তু ভালো মানুষকে সবসময় নিজের স্বার্থে ব্যবহার করা তো ঠিক নয়। তাই নিজের ভুলের জন্য যত কষ্টই হোক, আমি ওর কাছে যাইনি। আরে ও আমেনা ফুফু, বাইরে বেরিয়ে এসো গো। দুধটা তাড়াতাড়ি এসে বালতিতে নাও, আমাকে তো আরো অনেক বাড়ি যেতে হবে। আরে দাঁড়া দাঁড়া জহির, অত চিৎকার করলে হবে? দেখতেই তো পাচ্ছিস আমি বুড়ো হয়েছি, এই বাড়িতে একা থাকি, সব কাজ একাই করতে হয়। কি করব বলো ফুফু? ওদিকে আকাশের অবস্থা দেখতে পাচ্ছ তো? ঝড় বৃষ্টির দিন। যদি এক্ষুনি বৃষ্টি নেমে পড়ে, তবে তো আর বাড়ি ফিরতে পারবো না। কি করব বলো বাবা, আমার কপাল। কেউ একটা সাহায্য করার মতো মানুষ নেই পাশে, সব কাজ একাই করতে হচ্ছে। ফুফু, তোমার তো ওই পাশের গ্রামে একটা ভাইপো থাকে, রাশেদ, যে দুটো বিয়ে করেছে। তুমি তার কাছে চলে গেলেই তো পারো। না রে জহির, শুধু শুধু অন্যের বাড়িতে গিয়ে তাদের ওপর বোঝা হয়ে থাকতে আমি একদম চাই না। কিন্তু অনেক দিন ওদের কোনো খবরাখবর পাইনি। ওদের খবর আর কি বলবো ফুফু, রাশেদ ভাই দুটো বিয়ে করে মহা বিপদে পড়েছে। পাড়ার লোক বলাবলি করছে তাকে নাকি দুই বউয়ের কেউই খেতে দেয় না। ওসব মিথ্যা কথা। দুই বউয়ের কেউ খেতে দেবে না, তাহলে ও বেঁচে আছে কি করে? আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলছি না ফুফু, গ্রামে লোকে যা বলাবলি করছে সেটাই বললাম। নাও, তুমি তাড়াতাড়ি দুধটা নাও, আমি চললাম। এটা তো হতে দেয়া যায় না। আমার ভাইপো যদি এত বড় বিপদে থাকে, আমাকে এখনই গিয়ে একবার ওর পরিবারে দেখা করতে হবে। দুই বউ যদি সত্যিই ওরকম অহংকারী হয়, তবে ছদ্মবেশে গিয়ে ওদের সোজা করতে হবে। হায় আল্লাহ, তুমি কি আমাকে একটুও সাহায্য করবে না? আমি যে এত বড় অশান্তির মধ্যে আছি, তুমি যদি আমাকে একটু পথ দেখাতে। কিরে রাশেদ, মন খারাপ করে রাস্তার ধারে এভাবে একা বসে আছিস কেন রে বাপ? আরে আমেনা ফুফু, তুমি এখানে? অনেকদিন পর তুমি আমাদের এই গ্রামে এলে ফুফু। তোদের বাড়িতে এখনো যাইনি, তবে তুইও তো অনেক দিন ধরে আমার কোনো খবরাখবর নিস না। কি ব্যাপার বলো তো? মনে থাকবে না কেন ফুফু? কিন্তু কি করব বলো, এমন এক বিপদে পড়েছি যে সেই অশান্তি থেকে কিছুতেই মুক্ত হতে পারছি না। আমি সব জানি রাশেদ, সব খবর আমি শুনেই এসেছি। তোর দুই বউ তোকে খুব কষ্ট দিচ্ছে। আমি তো তোকে সেই অশান্তি থেকে উদ্ধার করার জন্যই এসেছি।
তার মানে তুমি কি বলতে চাইছো ফুফু? তুমি আমাকে এই চরম বিপদের হাত থেকে রক্ষা করবে? কিন্তু কিভাবে? হ্যাঁ রে হ্যাঁ, করব। আমি ছদ্মবেশে তোদের দুই বাড়িতে যাব। দেখব তোদের দুই বউয়ের মধ্যে কে ভালো আর কার মনে পাপ আছে। কিন্তু আমার আসল পরিচয় ওদের জানানো চলবে না। যদি না জানাই, তবে ওরা যদি তোমাকে তাড়িয়ে দেয়, তখন তুমি থাকবে কোথায়? আমার তো খুব ভয় করছে। অত ভয়ের কিছু নেই। আমি যেমন বলবো তুই ঠিক তেমনিটাই করবি। যদি আমার কথা মতো চলিস, তবে তোর সংসারে সুখ আসবেই। না গো ফুফু, না। আমি তোমার কথার বাইরে এক পাও যাব না। তুমি শুধু আমাকে এই নরক যন্ত্রণা থেকে বাঁচাও। ও মা, ঘরে কেউ আছো? আমাকে একটু দয়া করে সাহায্য করো। বৃষ্টিতে ভিজে আমার বুড়ো শরীরটা খারাপ হয়ে গেল। একটুখানি আশ্রয় দাও মা। কি হয়েছে বুড়িমা? কি বলতে চাইছো তুমি এত চিৎকার করে? এই ভর সন্ধ্যায় এভাবে চেঁচাচ্ছ কেন? মা রে, বড় কষ্টের মধ্যে আছি। তুই যদি আমাকে একটুখানি ঘরের কোণে আশ্রয় দিতিস, আমার খুব উপকার হতো। এ বৃষ্টির রাতে আমি কোথায় যাব? আমি কি এখানে কোনো অনাথ আশ্রম খুলে রেখেছি নাকি যে আসবে তাকেই আশ্রয় দিতে হবে? তোমাকে আমি চিনি না, জানি না। আমার বাড়িতে তো তুমি চুরিও করতে পারো। না রে মা, আমি ওরকম কিছুই করব না। এই বুড়ো বয়সে এত টাকা পয়সা ধন দৌলতের লোভ আমার নেই রে মা। রাখো তোমার ওসব মিষ্টি কথা। সব শিয়ালেরই একরা। বিশ্বাসের সুযোগ নিয়ে কখন যে চুরি করে বসবে তা বলা যায় না। এখানে তোমার জায়গা হবে না, এটাই শেষ কথা। তুই আমাকে একটুও দয়া করবি না মা? আমি তো তোর মায়ের মতোই বয়স্ক। না না, ওসব মামাসির নাটক এখানে চলবে না। তুমি এখান থেকে যত তাড়াতাড়ি বিদায় হবে ততই মঙ্গল। বেশি ঝামেলা করলে পাড়ার লোক ডেকে চোর বলে মার খাওয়াবো। ঠিক আছে মা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে আজকের এই কষ্টের দিনের কথাটা কিন্তু তুই মনে রাখিস। মনে রেখে আমার কি ক্ষতিটা হবে শুনি? এসব ফালতু কথা মনে রেখে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। দূর হয়ে যাও এখান থেকে। ইয়া আল্লাহ, কি ব্যাপার? আপনি কে বুড়িমা? এই প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় আপনি এভাবে ভিজতে ভিজতে কোথায় চলেছেন? আসুন, ভেতরে আসুন। মা রে, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমাকে আমার নিজের লোকরাই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমাকে একটু আশ্রয় দেবে মা? নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাকে এত অনুরোধ করতে হবে কেন মা? আপনি যতদিন খুশি এখানে থাকুন। আজ থেকে আপনাকে আমি মা বলেই ডাকব। আসুন ভেতরে। তুই খুব ভালো মেয়ে মা। তোর শিক্ষা খুব সুন্দর। এর আগে আমি পাশের ওই বড় বাড়িটাতেও গিয়েছিলাম, কিন্তু ওখানকার বউটি তো আমাকে তাড়িয়ে দিল। ওহ, ওটা তো আমার সতীনের বাড়ি। ওদের কথায় কান দিয়ে লাভ নেই মা। আপনি তাড়াতাড়ি এই শুকনো কাপড়টা পরে নিন। আমি গরম খাবার নিয়ে আসছি। আমি তো শুধু খাবারের লোভে আসিনি মা। সে কি কথা মা? আমি কি আপনাকে না খাইয়ে রাখতে পারি? আজ থেকে আপনার সব দায়িত্ব আমার। আপনি যাতে ভালো থাকেন আমি সেটাই করব। সুখী হ মা, আল্লাহ তোকে সুখী করুক। কিন্তু তোর স্বামী কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আর বলো না মা, সে কথা আপনাকে আমি পরে সব খুলে বলবো। আমার স্বামী যখন আসবে তখন দেখতে পাবেন। চলুন, আগে ঘরে চলুন। সত্যি মা ফাতেমা, খুব সুন্দর স্বাদ হয়েছে তোমার রান্নার। কতদিন বাদে এমন তৃপ্তি করে সুন্দর রান্না খাচ্ছি। আমার কাছে তো পালা করে আমার স্বামী খেতে আসে মা। ও যেদিন আসে আমি খুব ভালো করে মন দিয়ে রান্না করি। পালা করে রান্না মানে? আমি ঠিক বুঝলাম না মা। আসলে প্রথম যার বাড়িতে গিয়েছিলেন ও আমার সতীন রেশমা। ওর সঙ্গে আমার স্বামীর ঝামেলা লেগেই থাকে। আমার স্বামী খুব ভালো মনের মানুষ, তাই আমি ওর মুখে একটু হাসি দেখতে চাই। বুঝতে পেরেছি মা। তোদের মতো এত ভালো বউ থাকতেও তোর স্বামী তোকে ঠিকমতো পাত্তা দেয় না। ভারী অন্যায়। কি বুঝলে আমেনা ফুফু? আমার কোন বউটা ভালো আর কোন বউটা মন্দ কিছু কি বুঝতে পারলে এবার? তোর বড় বউ ফাতেমা খুব ভালো মানুষ রে রাশেদ, কিন্তু তুই তাকে এতদিন একদম গ্রাহ্য করিসনি। এটাই তোর ভুল। আর ছোটটা তো বিষাক্ত সাপের মতো। সেটা তো আমি নিজের চোখেই দেখতে পেলাম ফুফু। তাহলে এখন ছোট বউকে শিক্ষা দেওয়ার জন্য কি করা যায় বলতো? এই নে টাকা, বাজার থেকে ভালো করে খাসির মাংস কিনে নিয়ে আয়। আজকে জমিয়ে মাংস ভাত খাওয়া হবে। আর রাত্রের বেলা আমি একটা চাল চালব। তুমি ঠিকই বলছো ফুফু। আমি তাহলে জলদি গিয়ে মাংস কিনে আনি।
কিন্তু ছোট বউ জানতে পারলে তো অশান্তি আরও বাড়াবে। খুব বেশি দিন ও আর এরকম অহংকার দেখানোর সুযোগ পাবে না। তোকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, শোন, সেই মতো কাজ করবি। কি ব্যাপার? কালকে বড় বউয়ের বাড়ি থেকে মাংসের গন্ধ আসছিল। বড় বউয়ের জন্য মাংস কেনার টাকা থাকে, আর আমার বেলায় টাকা নেই, তাই না? আমি কি নিজের পকেটের টাকা খরচ করে ওসব কিনেছি নাকি? তুমি শুধু শুধু আমার সাথে ঝগড়া শুরু করছো। তুমি খরচ করোনি তো, কে করেছে শুনি? তুমি কি আমাকে বোকা ভাবো? সত্যি কথাটা বলো। ও বাড়িতে একটা নতুন বুড়িমা এসেছে। ওই বুড়িমা নিজের টাকা খরচ করে মাংস আনল। ওর কাছে নাকি অনেক টাকা পয়সা আছে। ওই বুড়ি তো কালকে আমার কাছেও এসেছিল। আমি তো ভেবেছি ভিখিরি। তাহলে ওর কাছে এত টাকা এলো কোথা থেকে? শুনলাম ওই বুড়িমা রাতের বেলায় গভীর জঙ্গলের ভেতর একটা ভাঙা মন্দিরে যায়। সেখানে নাকি ওদের বংশের অনেক গুপ্তধন লুকানো আছে। তুমি যেন আবার কাউকে বলো না। না না, আমি কাউকে বলতে যাব না। আজ রাতেই আমি জঙ্গলে গিয়ে সমস্ত গুপ্তধন একাই নিয়ে আসব। তারপর সারা জীবন বসে বসে খাব। ওরে বাবারে, এই বৃষ্টির মধ্যে অন্ধকারে বড্ড ভয় লাগছে। কিন্তু গুপ্তধন তো আমাকে আনতেই হবে। ওটা পেলে সবাইকে আমার চাকর বানিয়ে রাখব। হায় আল্লাহ, বাঁচাও! শিয়াল কোথা থেকে এলো এখানে? আমাকে বাঁচাও! কেউ তো কোথাও নেই। টাকার লোভে শেষমেশ শিয়ালের হাতে প্রাণ দিতে হবে। হেই, দূর হয়ে যা এখান থেকে, দূর হ। আমি থাকতে এই মেয়ের গায়ে হাত দেওয়ার সাহস কারণ নেই। যা শিয়ালের দল, এখান থেকে চলে যা। বুড়িমা, থুরি, ফুফুমা, আপনি আপনি আমাকে বাঁচাতে এলেন? হ্যাঁ রে, আমিই এসেছি। তোর ভাগ্য ভালো যে আমি আর রাশেদ আজ এই পথ দিয়ে আসছিলাম, না হলে আজ রাতে তোকে শিয়ালের দল খেয়ে ফেলত। ফুফুমা, আমি টাকার লোভে অন্ধ হয়ে এই মস্ত বড় ভুলটা করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন। আপনাকে সেদিন অনেক অপমান করেছি। ফুফুমা, আমি আর কোনো দিন লোভের পথে যাব না। বুবু, আমি তোমার সাথেও অনেক খারাপ ব্যবহার করেছি। আমাকে ক্ষমা করে দাও। আরে ছোট বোন, তুমি ওসব কি বলছ? তুমি তো আমার ছোট বোনের মতো। আমি মনে কোনো কষ্ট রাখিনি। আমরা সবাই এক বাড়িতে একসাথে থাকব। দেখলি তো রাশেদ, তোর বড় বউ কত দয়ালু। রেশমারে, এরা তোকে অনেক ভালোবাসে। তোরা নিজেদের মধ্যে আর কোনোদিন ঝামেলা করিস না। ফুফুমা, তুমি আমার দুই বউকে মিলিয়ে দিলে, কিন্তু তুমি আমাদের ছেড়ে চলে যাবে না তো? আমি আর কোথায় যাব রে? তোরা সবাই মিলেমিশে থাকলে তবেই তো সংসারটা সুখে শান্তিতে ভরে উঠবে, তাই না ফাতেমা? একদম ঠিক বলেছ ফুফুমা। টাকার চেয়ে মানুষের ভালোবাসা অনেক বড়। এটা আমরা সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ বুবু, আমিও আজ থেকে তোমার সাথে মিলেমিশে এই সংসারটাকে নতুন করে সাজাব। তাহলে আজ থেকেই আমাদের নতুন সুখী সংসার শুরু হল। ফুফুমা, তুমি খুশি তো? খুব খুশি রে বাপ। এখন সব ঝগড়া বন্ধ করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো, না হলে ফাতেমার হাতের মাংসের ঝোল ঠান্ডা হয়ে যাবে।